প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারিতে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে। আমরা জানি যে খালেদ মাহমুদ সুজন, যিনি সাবেক অধিনায়ক, তিনি পদত্যাগ করেছেন তার পরিচালক পদ থেকে, এবং এরই মধ্যে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর প্রধান উপদেষ্টার কাছ থেকে এক ধরনের রিসেপশন পেয়েছেন, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড 3,20,00,000 টাকা তাদেরকে পুরস্কৃত করেছে। এসব বিষয় নিয়েই আমরা আলোচনার জন্য আজকে স্টুডিওতে স্বাগত জানিয়েছি সিনিয়র ক্রিকেট সাংবাদিক আতিফ আজমকে। আতিফ আজম, আপনাকে স্টুডিওতে স্বাগত। থ্যাংক ইউ। যেমনটা বলছিলাম যে বাংলাদেশ আসলে পাকিস্তানের বিপক্ষে ভালো নোটে টেস্ট সিরিজটা হোয়াইট ওয়াশ করে ঐতিহাসিক একটা জয় পেয়ে আবার ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এবং অলরেডি পৌঁছে গেছে, প্রস্তুতি পর্ব শুরু। চেন্নাইয়ের উইকেট নিয়ে অনেক কথা হচ্ছে। বাংলাদেশের যে টিম কম্বিনেশনটা, এটা কতটুকু মানে ভারতের যে বিখ্যাত পেস অ্যাটাক এবং স্পিনে তাদের যে চাতুর্যপূর্ণ একটা স্ট্র্যাটেজি আমরা দেখে এসেছি ঘরের মাঠে, এটা সামাল দেওয়ার জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুতি নিয়ে গেল? আমার মনে হয় বাংলাদেশ কনফিডেন্স নিয়ে গেছে। প্রস্তুতির সাথে বড় কথা হলো বাংলাদেশ খুব ভালো কনফিডেন্স নিয়ে যাচ্ছে ভারতে, কারণ পাকিস্তানের সাথে জয়টা তাদেরকে কনফিডেন্স বুস্টার হিসেবে খুবই ভালো। মানে কনফিডেন্স বুস্টার ইন দ্য সেন্স যে যদি বাংলাদেশ টেস্টটা 1-0 জিততো তাহলে ব্যাপারটা একরকম ছিল। সাধারণত বাংলাদেশে কিন্তু অনেক ফলস ডন হয়, ভালো একটা শুরু করে তো বাংলাদেশ এটা আর সেকেন্ড ম্যাচে গিয়ে পারে না। কিন্তু যেহেতু পাকিস্তানের সাথে পরপর 2টা ম্যাচই খুব ভালো খেলেছে, এই কনফিডেন্সটা তাদেরকে অনেক এগিয়ে রাখবে এই সিরিজের জন্য। তবে পেস অ্যাটাকটা গতকালকে শান্ত বলছিলেন যে পেস অ্যাটাক যদি কম্পেয়ার করা হয় তাহলে রিলেটিভলি বাংলাদেশের পেস অ্যাটাকটা দুর্বল মানে কি ইনএক্সপিরিয়েন্স ইন্ডিয়ার পেস অ্যাটাকের সাথে। তবে সিমিলারলি আপনি যদি স্পিন অ্যাটাকটাকে ধরেন, চিন্তা করেন, তাহলে মনে হয় মানে যারা ইন্ডিয়ান স্পিনারের কাছে বাংলাদেশের যে স্পিন অ্যাটাক নিয়ে যাচ্ছে, মানে সাকিব, মিরাজ, তাইজুল, মানে যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তারা মানে সেম এক্সপিরিয়েন্স বাই সেম। আমার মনে হয় বাংলাদেশের প্রস্তুতিটা ভালো। সবচেয়ে বড় কথা হলো তারা কীভাবে শুরু করে খেলাটাকে, ওটা উপর নির্ভর করছে যে টেস্টের গতিপথটা কোন দিকে যাবে। বিকজ যদি আমরা পাকিস্তান সিরিজটা দেখি তাহলে পাকিস্তান সিরিজের প্রথম দিনের 12 ওভারের ছোট্ট একটা সময় বাংলাদেশ ব্যাটিং করেছিল প্রথম দিনের ফার্স্ট টেস্টে বিনা উইকেটে শেষ করেছিল। হ্যাঁ, এবং ওটাই কিন্তু এই পুরো সিরিজের টোনটা সেট করে দিয়েছিল। মানে জিনিসটা খুবই ছোট ছিল বর্ষণ ভাই, কিন্তু জিনিসটা খুবই ইম্প্যাক্টফুল ছিল। ওই 12 ওভার টিকে থাকাতে কিন্তু মেন্টালি সাইকোলজিক্যালি বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। যে মানে ইটস নট, আমরা যদি আগের ইতিহাস ঘাটাই তাহলে দেখবো যে এরকম 14-15 ওভারের ছোটো ছোটো ইয়েতে বাংলাদেশ 3টে উইকেট চলে আসছে। তো এইসব ছোটো ছোটো কনফিডেন্স নিয়ে যদি করা যায় বাংলাদেশে প্রথম থেকেই, মানে প্রথম দিনে যদি এরকম কিছু একটা পায়, দেন আমার মনে হয় ওইটা মোমেন্টাম তৈরি হয়ে সামনে এগিয়ে যাবে আর কি। আমরা একটু মানে দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক যে বক্তব্যটা দিয়ে গেছেন গণমাধ্যমে, এটা একটু শুনি, তারপর আমরা আসছি আবার আলোচনায়। বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে, ইভেন পুরা দেশের মানুষের মধ্যেই আছে। বাট প্রত্যেকটা সিরিজ একটা অপরচুনিটি। আমরা 2টা ম্যাচই জেতার জন্য খেলবো, এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিক মতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিক মতো করতে পারি, অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব। বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং। স্পিন এবং পেস ভালো একটা অবস্থানে আছি, বাট স্টিল এখানে যদি ওই দলের সাথে কম্পেয়ার করেন, এক্সপেরিয়েন্সের দিক থেকে আমাদের পেস বোলাররা তুলনামূলকভাবে একটু পেছনের দিকে আছে। স্কিল ওয়াইজ হ্যাঁ হয়তো আমরা কাছাকাছি আছি, বাট এক্সপেরিয়েন্সের দিক দিয়ে ওই দলটা একটু এগিয়েই রাখবো আমি অবশ্যই। আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে আমরা 5 দিন কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, কারণ রেজাল্টটা হয়তো 5 দিন পরে লাস্ট সেশনে যাই হয়। সো আমরা যদি 5টা দিন ভালো ক্রিকেট খেলতে পারি, লাস্ট সেশনে আসলে তখন একটা সুযোগ থাকে যে কোন দল জিতবে। সো ইম্পর্টেন্ট হলো আমরা 5টা দিন ভালো ক্রিকেট কিভাবে খেলতে পারে, ওটার জন্য কি প্ল্যান করা দরকার, এটা ইম্পর্টেন্ট। শান্ত, আপনার মানে আপনি যা বলছেন শান্ত ইনফ্যাক্ট সেগুলোই বলে গেছে। কিন্তু যে উইকেটে খেলা হবে, অনেকে বলছেন লাল মাটির উইকেট, আমরাও যে ধারণাটা পাচ্ছি, এখানে কম্বিনেশনে কি দুটো টেস্ট 2জন পেসার নিয়ে খেলানোর কথা ভারত যখন ভাবতে পারে, বাংলাদেশ কি সেক্ষেত্রে 3জন পেসার যেমন পাকিস্তানের বিপক্ষে খেলিয়েছিল একাদশে, তেমন কিছু করার দুঃসাহসিক কোনো পদক্ষেপ নেবে কিনা, নাকি তাইজুলকে উঠিয়ে নিয়ে আসবে একাদশে? এটা তো আসলে ডিপেন্ড করছে। আমার মনে হয় যে ভারতের জন্য বাংলাদেশের টেস্ট সিরিজটা শুধুমাত্র টেস্ট সিরিজ না, এটা কিন্তু মানে প্রত্যেকটা কোচের, যেহেতু গম্ভীরের বিগিনিং ইজ এরা, সো সবাই ভাবছে মানে যদি সেদিককার কথা ধারণা করে, ইন্ডিয়ানরা ভাবছে যে গম্ভীর তার টেম্পলেটটা
এই টেস্টের মাধ্যমে করতে পারবেন, কারণ নর্মালি কিন্তু ওই সয়েলে খেলা হয় না। গম্ভীরে যদি আমরা মানে অ্যাগ্রেশনটা দেখি, আর ইতিহাসে যদি আমরা ঘাটাঘাটি করি তা দেখবো যে সে অনেক এক্সপেরিমেন্ট করছে জীবনে, বিভিন্ন জিনিস নিয়ে কে আর এক্সপেরিমেন্ট গেছে ওখানে। সো এইসব এক্সপেরিমেন্ট কতটা তাদের ফল দিবে এটা তো তারা বলতে পারবে। তবে উইকেট দেখার আগে তো কোনো কিছু বলা সম্ভব না। তবে বাংলাদেশের যে পেস অ্যাটাক আছে এবং শান্ত পেস অ্যাটাকের উপরে যে ধরনের আত্মবিশ্বাস আছে, তাতে আমার মনে হয় 3টা পেসে বাংলাদেশ খেলাবে। কিন্তু অধিনায়ক হিসেবে শান্তর যে আসল কাজটা ব্যাটিংটাই তো আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে। আপনি এটা বলতে পারেন না, আপনি এটা বলতে পারেন না ইন দ্য সেন্স আপনি শান্ত লাস্ট ইনিংসটাকে ধরবেন। সেটাও ছিল একটা নট আউট ইনিংস, ঠিক আছে বুঝলাম, বা 38 অড একটা রান, হ্যাঁ, কিন্তু 4টা ইনিংসে কিন্তু তার কোনো না অবশ্যই এটা তো মানে হ্যাঁ আপনি বলতে পারেন যে সে রান করছে না, মানে রানের মধ্যে নাই, সেটা তো আত্মবিশ্বাসের ঘাটতি। না রানের মধ্যে নাই, কিন্তু সে ফর্মহীনতায় ভুগছে এটা না, মানে সে কিন্তু হি ইজ বিল্ডিং দ্য বল খুব কোয়াইট কনফিডেন্টলি। আমার মনে হচ্ছে যে জাস্ট একটা 50-60 হয়ে গেলে হিল গো ইনটু হিজ জোন। আপনি বলতে পারেন যে হ্যাঁ সে রান, একটা হচ্ছে কি আমি লাগাইতে পারছি বলটাকে, খেলতেই পারছি না, মানে আমি রানের ভিতরেই নেই। আর একটা হচ্ছে যে হ্যাঁ আমি রান আসতেছে না আমার ব্যাট দিয়ে, আমার মনে হয় শান্তর এখন ব্যাট দিয়ে রান আসছে। পাকিস্তানের বিপক্ষে তার ডিফেন্স লাইনে আমরা দেখলাম প্রচুর ফ্লজ আছে, বেশ কয়েকবার বোল্ড হতে দেখলাম 4টা ইনিংসের মধ্যে। তো আসলে কনফিডেন্সের ঘাটতি যদি নাও বলি, এখানে কি ল্যাক অফ স্কিলের ব্যাপারটা চলে আসে কিনা? কনফিডেন্সের ঘাটতি রান না হলে আপনি যে বলেন এটা একদিকে হবে যে রান হচ্ছে না, হয়তো কনফিডেন্সের ঘাটতি, বাট শান্ত ফর্মহীনতা আছে, মানে এই কথাটা আমি ঠিক একমত না। বিকজ এই কথাটা তাদের কোচরাও খুব একমত না। ডেভিড এম লাস্ট যে কথা বলছে যে আমার কাছে মনে হয় 1 ইনিংস হবে। তার প্র্যাকটিস আপনি দেখেন হি ইজ ডুইং এভরিথিং দ্যাট ইজ রাইট। এই যে প্রেস কনফারেন্স আপনি দেখেন, সেই প্রেস কনফারেন্সে সে বলেছেন আমি খুব ভালো প্রিপারেশন নিয়ে যাচ্ছি, বাকিটা আল্লাহর হাতে। এখন একটা প্লেয়ার তো প্রিপারেশন ছাড়া কিছু নিতে পারবে না, মানে কিছু করা সম্ভব না। শান্তর প্রিপারেশনটা ভালো নিচ্ছে, যাচ্ছে, এবং 38টা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে হি ইজ গেটিং ব্যাক ইন টু হিজ জোন। সো আপনি ওই 38টাকে যদি আপনি ধরে রাখেন, মানে লাস্ট ইনিংসটা ধরেন, তাহলে আমার মনে হয় যে ইন্ডিয়ার যে বোলিং অ্যাটাক হবে তাকে হ্যান্ডেল করা ইট উইল বি ডিফিকাল্ট, ওর কথা মতোই চ্যালেঞ্জিং হবে। বাট ইফ হি গেটস ইনটু জোন তাহলে সে রান করবে। তাহলে সেক্ষেত্রে তো উইকেটের সুবিধাটা কাজে লাগিয়ে বাংলাদেশের বোলারদেরও খুব ভালো করার কথা যদি তাই হয়। কিন্তু ভারতের ব্যাটারদের তো আসলে এখানে তাদের যে ট্র্যাক রেকর্ড, সেখানে আসলে কাজটা তো বলা হচ্ছে যে বোলিংয়ে ইনএক্সপিরিয়েন্স, ব্যাটিংটা তো অনেক অনেক বেশি এগিয়ে। সেক্ষেত্রে কোহলিদের কিভাবে কি সামাল দেওয়া হবে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এইটাই যে কোহলিদিকে সামাল দেওয়া হবে। বিকজ কোহলিরা কিন্তু মানে পাকিস্তানের মতো শট খেলে ফেলবে না। দুটো চ্যালেঞ্জ হবে, একটা হচ্ছে কি আপনার বলটা চেঞ্জ হবে, এসজি বলে খেলা হবে। এসজি বলে তো বাংলাদেশ লোকাল ক্রিকেটই খেলে, এটা কতটুকু বড় চ্যালেঞ্জিং হবে? এনসিএলে তো আমরা নিয়মিত খেলছি, বিসিএলে খেলছি, যখন কোনো বাইরের দেশের ট্যুর থাকে সেটার সঙ্গে সেটা সেট টোন করা হয়, ডিউক বলে খেলা না কোকাবুরা বলে খেলার জন্য। না মানে এই প্লেয়ারটা লাস্ট বোলিংটা করছে কোকাবুরায়। তবে একটা ভালো জিনিস ছিল যে বাংলাদেশ দল এসজি বল নিয়ে গেছিলো পাকিস্তানে, এবং তাদের বাংলাদেশি বোলাররা কিন্তু এসজি বলে বোলিং করছে যারা খেলতেছিল না, তাছাড়া জাস্ট টু মেক শিওর যে এসজি বলের সাথে যেন কারণ একটু সিমটার মোটা থাকে, একটু মানে হাতের কিছু ব্যাপার থাকে ওটা। এছাড়া এসজি বলের তেমন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের মানে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা যেটা, সেটা বাংলাদেশ উইল হ্যাভ টু টেস্ট দেয়ার পেশেন্স রাদার দ্যান স্কিল। ইন্ডিয়াকে হারাতে হলে তাদের পেশেন্স হারাতে হবে, স্কিলের থেকে না। পাকিস্তানের অনেক প্লেয়ারকে আপনি মানে পেশেন্সের চাইতে বেশি স্কিলও হারাই দিতে পারছেন, বিকজ ওরা পারে নাই। কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের ব্যাটিং স্কিল যদি আমরা ধরি, তার স্কিল যত শক্ত, তাতে স্কিলের চাইতে তাদেরকে পেশেন্স হারাতে হবে। একটা মানে মানুষের যে প্ল্যান করবে, ওই প্ল্যানের মধ্যে সবচেয়ে বড় জিনিসটা থাকবে যে আমার যেটা ভালো লাগছে এবার পাকিস্তান সিরিজে বাংলাদেশের চ্যানেল মেনটেন করে বোলিং করছে। হ্যাঁ, একটা মানে রিয়েল মানে সাফোকেট করে দেওয়ার মতো অবস্থা। এক্স্যাক্টলি ওইটা যদি করা যায় ইন্ডিয়ার সাথে, আমার মনে হয় না মানে একটা সেটা ভালো বল করছে নাহিদ রানা অ্যান্ড উইথ গুড পেস। হ্যাঁ, এবং নাহিদ রানা উইথ গুড পেস, এবং নাহিদ রানা কিন্তু ইন্ডিয়ানদের মাথা খেলতেছে, তাহলে তারা নাহিদ রানার টাইপ ওরকম জিনিস তাদের নেটে আনতেছে কেন? সেটা আছে, কিন্তু এই যে এই দেখা দেখি অবস্থা, মানে এই রিয়েলিস্টিক চান্সটা কি দেখছেন চিপকের উইকেটে? মানে টেস্টটা কি 4 দিনে গড়ানোর সুযোগ আছে কিনা, বা 5 দিনে যেতে পারে কিনা? 5 দিনে গেলেও তো বাংলাদেশের জন্য এক ধরনের নৈতিক জয়। আমরা ধরে নিচ্ছি এখানে বাংলাদেশ আন্ডারডগ হিসেবে যাচ্ছে খেলতে, এবং স্বাভাবিকভাবে পরিসংখ্যানও তাই বলছে। পরিসংখ্যান বলছে আন্ডারডগ। ইন্ডিয়ান দলটা যে দলটা ঘোষণা করেছে ওটা কিন্তু আন্ডারডগ বলছে না। আপনি যখন পাকিস্তানকে হারিয়ে যাবেন, তখন আপনার প্রতি এক ধরনের শ্রদ্ধা কিন্তু মানে আপনার অপোনেন্টে থাকবে। হ্যাঁ, বাংলাদেশ হয়তো বা খুব খারাপ খেললে 3 জন খেলা হেরে যেতে পারে, এটার বাট
বাট অ্যাজ অফ টুডে মানে আজকে পর্যন্ত ইন্ডিয়ান গণমাধ্যম থেকে শুরু করে ইন্ডিয়ান প্লেয়ার থেকে শুরু সবাই বাংলাদেশকে জাস্ট বলার জন্য বলতেছিল যে আমরা তাকে সমীহ করতেছি। দে আর রিয়েলি মিনিং ইট অ্যান্ড দে আর টেকিং বিরাট কোহলি যে ধরনের প্র্যাকটিস করতেছে গত 2 দিন ধরে, কিংবা ইন্ডিয়ান টিম যেভাবে প্র্যাকটিস করতেছে, এটা কিন্তু মানে আমি এর আগের টেস্ট সিরিজটা ছিলাম, ওটা ইন্ডিয়ান টিম প্র্যাকটিস দেখছি আমি। এবং এখন যে প্র্যাকটিস যেই হারে যেই মানে গ্রাফিক, তার মনে হয় যে তারা বাংলাদেশকে দে টেক ইট কোয়াইট সিরিয়াসলি অ্যান্ড দ্যাট ইট সেলফ ইজ অ্যান অ্যাচিভমেন্ট। আতিফ আজম, সিরিয়াস এবার ইস্যু, মানে খেলা তো অবশ্যই সিরিয়াস ব্যাপার, অভ্যন্তরীণ অনেক খুঁটিনাটি ব্যাপারগুলো আমরা আলোচনা করি, এরকম ভেতরের অনেক ব্যাপারই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন মানে আত্মপ্রকাশ করা শুরু করেছে, যার মধ্যে হচ্ছে রিফর্মের যে আওয়াজ, সে আওয়াজের তালিকায় খালেদ মাহমুদ সুজন, যিনি সাবেক অধিনায়কও বটে, আপনার খুব কাছের মানুষও বটে একসময়, আপনাদের সঙ্গে আত্মীয়তার ব্যাপারটা বাদই দিই, বাট পেশাদারিত্বের দিক থেকেও যদি আমি বলি যে খালেদ মাহমুদ সুজনের এই চলে যাওয়াটা বা এই যে সরে যাওয়াটা, এটা একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে আপনি কিভাবে আপনি মূল্যায়ন করবেন, বিশেষ করে তার বিরুদ্ধে বেশ কিছু পক্ষে বিপক্ষে অভিযোগ এবং তার প্রেইজ দুটোই ছিল, এটা যদি একটু আমাদেরকে জানান। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে সুজনকে হারিয়ে কতটুকু উপকৃত হতে পারে, বা তার কাছ থেকে সার্ভিসটা নেওয়া গেল না কেন, দুটো প্রশ্নই চলে আসে। আমি খালেদ মাহমুদ সুজনের ব্যাপারে একটা কথা বলতে পারি যে খালেদ মাহমুদ সুজন হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশন। আচ্ছা, মানে বিগত কিছুদিন সে যে মানসিক চাপ দিয়ে গেছেন, মানে আমি খুব কাছ থেকে দেখার মানে অবকাশ ছিল বলে। মানসিক চাপটা কেন নিয়েছিলেন? মানে উনি নিতে পারছিলেন না, উনি আসলে মানে উনি এখন ধরুন আপনি যদি কোনো জায়গায় আনওয়ান্টেড ফিল করেন, তাকে স্বাগত জানানো হচ্ছিল না এই রিফর্ম বোর্ডে, ব্যাপারটা কি আনওয়ান্টেড মানে কি? এখন ধরেন ফারুক ভাই আমাদের প্রেসিডেন্ট, উনি কিন্তু খালেদ মাহমুদ সুজনকে ভালো মানে অনেক পছন্দই করেন, মানে যাবে। এখন ফারুক ভাই পছন্দ করলে একা করলে তো হবে না, পুরো মানে স্ট্রাকচারটা যার উপর দাঁড়িয়ে তারা যদি তাকে পছন্দ না করেন, সেক্ষেত্রে ফারুক ভাই একা পছন্দ করে খালেদ মাহমুদ সুজনকে আটকাতে পারবেন না। ওনার বিলিংস মানে হি ওয়াজ সাফোকেটেড ইন দ্য ইয়ে। ওকে, এটা একটা কারণ ছিল হয়তোবা। আর দ্বিতীয় কারণ হলো তিনি মানে অনেকদিন ধরে দেখছেন, কারণ উনি তো আসলে বেসিক্যালি বোর্ডের থেকে উনি তো আর ওনার তো ওরকম ব্যবসা নাই, যদি আপনি মনে হয় জানেন যে উনি অন্যান্য বোর্ড পরিচালকদের তো ওনারা কিন্তু ওরকম ব্যবসা করতে পারেন না। উনি আসলে ক্রিকেটটাই সার্ভ করে, ক্রিকেটটাই ওনার ব্যবসা, মানে ক্রিকেট কোচিং, চাকরিটাই কিন্তু তার। হ্যাঁ, ক্রিকেট কোচিং। এখন ধরেন এখান থেকে বেরিয়ে যাওয়ার ফলে সে হয়তো ক্রিকেট কোচিং করতে পারবে, এগুলো নির্দেশ কথা হবে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা তার মানে ইয়ে আর কি, অভিযোগটা তার বিরুদ্ধে, অভিযোগ না যেটা তার আর কি, আমরা তাকে তখন বলি যে ওটা তার ছায়া নাই, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট খালেদ মাহমুদ সুজন, ওটার থেকেও তো সে হয়তো পরিত্রাণ পাবে, বিকজ এখন তার কনফ্লিক্ট হওয়ার কারণ নেই। সে কোচিং টোচিং কথা হবে। বাংলাদেশ ক্রিকেট কতটা তার থেকে নিতে পেরেছে, এটা বলতে গেলে বলতে হয় যে গেম ডেভেলপমেন্টে তিনি বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে আইসিসিতে, এটা নিতে পেরেছে। আর কতটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তিনি নিয়েছেন, এটা বলতে হবে যে উনি বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে একটা আধিপত্য বিস্তার করছিলেন টু অ্যান এক্সটেন্ট। এখন ধরেন উনি আধিপত্য বিস্তার করছেন, এই কথাটা আমি পুরোপুরি একমত হতে পারবো না, বিকজ ওনার উপরেও লোক ছিল। এখন এনটিভিতে আপনি কোনো কিছু করার আগে আপনার উপরেও মানুষ আছে যারা আপনাকে এক্সিকিউট করতে পারবে। হ্যাঁ, ওনাকে বলতে হয় হি ওয়াজ এক্সিকিউশনার, কিন্তু উনি মানে উনি তো কোনো ব্লকের ছিলেন না, উনি এক জায়গায় চাকরি করতেন, বেক্সিমকো চাকরি করতেন, বেক্সিমকো যেভাবে বলতেন উনি এভাবে কাজটা করে দিতেন। বাট ইভেনচুয়ালি যদি আজকে 50টা প্লেয়ার উনি নিয়ে থাকেন, বিভিন্ন দলে ঢুকিয়ে থাকেন, ওনার বাবার পয়সা থেকে তারা দিতে পারেন না এই টাকাটা, বাবার অ্যাকাউন্ট থেকে তো আসেনি। ওটা তার উপরে যারা ছিল উপরে মহল, তারা তাকে বলছে অ্যাজ অ্যান এমপ্লয়ি উনি এটা করতেছে, হি ডিড ইট। এবং উনি মনে হয় উনি ওটা বিশ্বাস করেন যে হি ট্রাই টু সার্ভিস কোম্পানি অ্যাজ দ্য বেস্ট অফ দি এবিলিটি। হ্যাঁ, এখন এটা তার জন্য একটা বড় ইয়ে হয়ে গেছে যে তিনি মানে মনোপোলাইজ করে ফেলছেন বাংলাদেশ ক্রিকেটটাকে। আর মনোপোলাইজ তিনি মানে তাকে একটা সবাই বলতেছে আমরা সে মনোপলি করছে, এটা টু অ্যান এক্সটেন্ট ইজ ট্রু, বাট সিমিলারলি এটাও মানে ট্রু যে হি ওয়াজ নট দ্য অনলি ওয়ান, হি ওয়াজ তার উপরেও একটা ছাতা ছিল যারা কিন্তু বলছে যে আমাদের ছাতার মধ্যে ইন্টারেস্টের ব্যাপার। আতিফ আজম, আমরাও জানি যে খালেদ মাহমুদ সুজনের নামটা অনেক বড়, বা ওনার নামটা খুব দ্রুত আসে। এরকম বেশ কয়েকজন ক্রিকেটার আছে যারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে, মানে এখন বর্তমানে কোচিং স্টাফদের মধ্যেও আছে, যারা কাউন্সিলর আছে, সঙ্গে হচ্ছে ক্রিকেট বোর্ডে চাকরি করছে, এগুলো তো আছে, এখনো পর্যন্ত আছে। এখন আমি রশন ভাই, আমি সেদিন একটা ড্রাফট বের করছিলাম, বাংলাদেশের ম্যাপ থেকে 11 থেকে 12 জন প্লেয়ারের নাম বলতে পারবো যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বিভিন্নভাবে চাকরি করছেন। একটু যদি ধারণা দেন। আপনি ধরেন আব্দুল রাজ্জাক, হান্নান সরকার, নাফিস ইকবাল, ওকে, চাকরি, ঠিক আছে।
কিন্তু তাদের কি সম্পৃক্ততা অন্য জায়গায়? তালহা জুবায়ের, ডিকেন্স, আমি 5টা আরও আমার কাছে নাম আছে, সবকটা নাম মুখস্থ আছে, মানে জাস্ট বললাম। হ্যাঁ, তারা সবাই কাউন্সিলর, বিভিন্ন ক্লাব থেকে না? হ্যাঁ, প্লেয়ার্স করে কাউন্সিলর। প্লেয়ার্স করে। তাহলে এটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে না? এই আরও নাম আছে আর কি, এছাড়াও বিভিন্ন জায়গার লোকের বিভিন্ন, আমি আজকে প্লেয়ারদের কথা বললাম। জি জি। এখন আমার প্রশ্ন হচ্ছে কি, যে যখন আপনি কাউন্সিলর হবেন তখন আপনি কাউন্সিলর তো একটা ভলেন্টারি জব। অফকোর্স। খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ছিলেন, উনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করতেন। মেইন কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা কিসের উপর ভিত্তি করে চলে? কাউন্সিলরদের উপরে। হু আর পার্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড? কাউন্সিলর। কাউন্সিলর থেকে ডিরেক্টর হয়, তারা পরিচালনা পরিষদ ইয়ে করে, কিন্তু সাধারণ পরিষদ তো কাউন্সিলর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিত্তিমূল কিন্তু ওই কাউন্সিলররাই। যেই কাউন্সিলর থাকবেন তিনি যখন আবার ক্রিকেট বোর্ডে চাকরি করবেন তখন তখন এটা কনফ্লিক্ট হবে কি হবে না, এটা তো প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তবে আমার কাছে মনে হয় যে ইটস নট ফেয়ার ইন দ্য সেন্স যে আপনি যখন কাউন্সিলর থাকবেন আর অন্য একটা নর্মাল একটা লোক থাকবে, যখন আপনার ইভ্যালুয়েশন করা হবে টু দ্য ক্রিকেট বোর্ড, থ্রু দ্য ক্রিকেট বোর্ড, তখন যে আপনার ইভ্যালুয়েট করবে সে কিন্তু আপনাকে খালি ওই অন্য যে নর্মাল মানুষ আছে সেই তুলনায় দেখবে না, তাকে দেখতে হবে কাউন্সিলর তুলনায়, কারণ আপনার কাছে তার ভোটটা আছে। একটু তো প্যাম্পারিংয়ের ব্যাপার থেকেই যায়, থাকবে না? কনফ্লিক্টটা এই জায়গায় কনফ্লিক্ট হতে পারে। আমি তাদের কাজের যারা আছেন তাহলা থেকে শুরু করে, দে আর ভেরি গুড ইন দেয়ার ওন জব। অ্যাবসলিউটলি। তালা খুব ভালো বোলিং কোচ, নাফিজ ইকবাল খুব ভালো ম্যানেজার, সবাই আমি একবারও বলছি না তারা কাউন্সিলর হওয়ার জন্য এই ধরনের চাকরি পেয়েছেন, তারা নিজ যোগ্যতায় এই চাকরিটা পেয়েছেন এবং এই নিজ যোগ্যতায় চাকরিগুলো করে যাচ্ছেন। কিন্তু যেহেতু তারা কাউন্সিলর, আজকে যদি তাদের দিকে আঙ্গুল তোলা হয় তাহলে তারা কতটুকু সেটা থেকে বাঁচতে পারবেন এটা প্রশ্ন থেকে যায়। আমি বলছি না যে কাউন্সিলর হয়েছে বলে কেউ কোচও যাবে না। দ্য পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার। হ্যাঁ, তারা এবং কেউই কিন্তু এখানে কিন্তু তালহা জুবায়ের কিন্তু কাউন্সিলর, আমার অনেক কাউন্সিলর যা কিছু পায় নাই। সেলিম শাহেদ আরেকজন কাউন্সিলর যিনি ম্যাচ রেফারি আছেন, রাইট, ঠিক আছে, তারা তো কেউই কাউন্সিলরশিপের জন্য এই ম্যাচ রেফারি হন নাই। নিজ যোগ্যতা তো সেলিম শাহেদ ম্যাচ রেফারি হয়েছেন, কিন্তু ম্যাচ রেফারি হওয়া মানে কিন্তু ওখান থেকে বোর্ডে থেকে টাকা নেয়া। রাইট। আপনি যখন বোর্ডে কাউন্সিলর হবেন, যেখানে আপনি একটা ভলেন্টারি জব করছেন, তারপরে বোর্ডে থেকে যখন টাকা নেবেন, তখন এটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কি না, এটা নিশ্চয়ই ভবিষ্যতে মানুষজন এটা নিয়ে আলোচনা করবেন। তো এখন যে শেপে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অনেক নাম শোনা যাচ্ছে, নতুন ডিরেক্টর বা অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট 5 জনের 2 জনের নিয়োগপত্র বা নিয়োগের ব্যাপারটা আমরা শুনতে পাচ্ছি। এখনও জাতীয় ক্রীড়া পরিষদ বা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। তামিম ইকবালের নামও শোনা যাচ্ছে নানা মাধ্যমে নানাভাবে। এটা উনি তো এখনও সাবেক অধিনায়ক বটে, কিন্তু সাবেক ক্রিকেটার তো না। আমাদের হাতে সময় খুব কম, ওনার ইনক্লুশন বা ওনাকে নিয়ে যে এত চর্চা হচ্ছে চারদিকে, এটাকে আপনি কিভাবে দেখবেন? ভালো তো, তামিম ইকবাল বড় প্লেয়ার, নিশ্চয়ই বড় সংগঠক হবেন। তবে প্রশ্ন হচ্ছে তিনি সংগঠক হওয়ার আগেই অনেক বেশি সাংগঠনিক কাজ করছেন। আচ্ছা, কি ধরনের, আপনি যদি একটা ধারণা দিতে পারেন আমাদের। জাস্ট দুটো এক্সাম্পল দিই আপনার, একটা এক্সাম্পলে দিই। লাস্ট যে প্লেয়ার্স মিটিং হলো ফারুক ভাইয়ের সাথে ন্যাশনাল টিমের, সেখানে ফর্মাল প্লেয়ার হিসেবে গেছেন, যেতেই পারেন, এটা তো কোনো সন্দেহ নেই। কিন্তু ওখানে তার আশেপাশে মানুষ তাকে যেভাবে রাখা হয়েছে, তাকে যেভাবে দেখানো হয়েছে, প্রজেক্ট যেভাবে করা হয়েছে, ইট ওয়াজ লাইক হি ওয়াজ রিপ্রেজেন্টিং দেম। আচ্ছা, এইগুলো সাংগঠনিকভাবে যখন মানুষ করতে পারে, আমার মনে হয় তিনি বোর্ডে আসবেন, খুব ভালোভাবেই আসবেন, কোন ভালো পদেই আসবেন। আচ্ছা, শীর্ষ পদে আসবেন কে জানি না, তবে কোন বড় পদে আসবেন বলে আমি শুনছি। এটা কি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান এরকমও শোনা যাচ্ছে? আসলে যে কোনো বড় পদ, আমি এটা বলতে পারলাম কোন পদে আসবেন, তাই ওইটার রূপরেখাটা তৈরি হচ্ছে তার জন্যে। এবং ফারুক ভাই কিন্তু প্রথম প্রেস কনফারেন্স, একদম ফার্স্ট প্রেস কনফারেন্স, আপনিও ছিলেন আমিও ছিলাম, মনে আছে, আপনি কিন্তু ভুলে যান না, ফারুক ভাই কিন্তু ওখানে কথা বলতে, তামিমকে প্লেয়ার হিসেবে চাই, নাহলে বোর্ডে চাই। আপনার মনে আছে কথাটা? অ্যাবসলিউটলি। হ্যাঁ, তাহলে ওই প্রেস কনফারেন্স থেকে আমি ওদিন থেকে আমার ধারণা আছে টাইমের আসা, তার মানে আমার আপনার কাছে চমক না। যখন বোর্ড প্রধান বলে যে আমি তাকে প্লেয়ার হিসেবে চাই, নইলে অন্যভাবে বোর্ডে চাই, তার মানে কি তার আশাটা কিন্তু আর কারোর জন্য চমক হওয়ার কথা না। আর কথা হচ্ছে যে তার আসার জন্যে যেই পদটা তৈরি করা হবে, সেই পদটা কতটা সাংবিধানিকভাবে ঠিক আছে, ওইটা দেখার বিষয়টা হচ্ছে মেন। এটা কি কি জটিলতা দেখা দিতে পারে আপনার মনে হয়? উনি যদি রিটায়ারমেন্ট করেন তাহলে উনি তো প্লেয়ার কোটায় সরাসরি কাউন্সিলর হিসেবে আসতেই পারেন। তারপরে একটা প্লেয়ারকে আপনার করতে হবে, রিজাইন করতে হবে। সেটা হতে পারে 10 জন, আপনার প্লেয়ার সবাইকে ফারুক ভাই রিজাইন করতে পারেন, কারণ প্লেয়ার 15 জনের যে আছে তার মধ্যে 5টা
5টা যে ক্যাপ্টেন এটা ফারুক ভাই নিজে দিতে পারেন একদম নিজের ক্ষমতা বলে, আর 10জন যে প্লেয়ার আলোচনা সাপেক্ষে দিতে পারেন তাও পুরো ক্ষমতা ফারুক ভাইয়ের। এই 15টা প্লেয়ারের ক্ষমতা ফারুক ভাই না, বোর্ড প্রধানের। তো ফারুক ভাইয়ের যে কোনো লোককে নিয়ে ছেড়ে দিয়ে তাকে আনতেই পারেন। আজকে খালেদ মাহমুদ সুজন যে কারণে চলে গেছেন, কালকে যদি কালহাস ভাইয়ের ওই কারণে প্লেয়ার স্কোয়াড থেকে চলে যান, রিজাইন করেন, তাই এটা তো অবাক হওয়ার কিছু থাকবে না। মানে আমি জাস্ট সেইং, মানে আমি বলতে তালাজ ভাইয়ের কথা মুখে চলে আসলো। এক্সাম্পল, হ্যাঁ আমার শেষ মিনিটে আছে, আপনি ক্লিয়ার করেন। হ্যাঁ, যদি এইভাবে আসেন তাহলে তো আসলেন, প্লেয়ার্স কোর্টে আসলে কিন্তু ইলেকশন করা যাবে, কিন্তু যদি ক্যাপ্টেন্স কোর্টে আসেন তিনি কিন্তু আর বোর্ড পরিচালক হতে পারবেন না। ওকে, জটিলতা এখানেই। 3 নম্বর ক্যাটাগরিতে তিনি ইলেকশন করতে পারবেন, প্লেয়ার্স কোর্টে এসে হয়তো করতে পারবেন। প্লেয়ার্স কোর্টে আসলে ইলেকশন করার সম্ভাবনা আছে। খালেদ মাহমুদ সুজন প্লেয়ার্স কোর্টে এসে কিন্তু ইলেকশন করে আসছেন। খালেদ মাহমুদ সুজন কিন্তু ফর্মার ক্যাপ্টেন কোর্টে আসেনি, রাইট। উনি আসলে ওনার জায়গাটা তো ফাঁকা হয়ে গেল, তো উনি তো অটোমেটিকলি আসতেই পারেন না। অবশ্য এখানে ঝামেলা আছে, সেটা থেকে উনি হয়েছেন ডিরেক্টরশিপ থেকে রিজাইন করেছেন। কাউন্সিলরশিপটা 4 বছর মেয়াদি দেওয়া হয়। এখন খালেদ মাহমুদ সুজনকে আপনার মানে হয় তাকে মানসিকভাবে মানসিক স্বাস্থ্য তার প্রবলেম আছে, শারীরিকভাবে অক্ষম, কোনো জালিয়াতি কেস আছে, অথবা তাকে রিজাইন করা হয়েছে অন্য কোনো কারণে, এটা ছাড়া তার কাউন্সিলরশিপটা যাবে না। বুঝতে পারছি। এটা হলো ক্লাব, আমি ওইভাবে বললাম প্লেয়ার্স কোটায়। আপনার কি হতে পারে ডিভিশনাল এবং ডিস্ট্রিক্ট সব অ্যাবলিশ হয়ে গেছে। এখানে ডিসি থেকে যদি ক্রাইম ইকবাল কোনো জায়গা থেকে আসেন, সেটা কোনো কিছু বলা থাকবে না যে উনি তো ওইভাবে আসতেই পারেন। আমরা আরও অনেক আলোচনা করতেই পারতাম, আসলে সময় বলছে আসলে তামিম ইকবালের এই সাসপেন্সটা আরও কিছুদিন থাকবে, আমরা ধারণা করে নিচ্ছি। হয়তো এই চলতি সপ্তাহের মধ্যে আমরা একটা গতিপথ মোটামুটি নির্ণয় করতে পারবো আশা করছি। প্রিয় দর্শক, আদিবাজ প্রথমে আসলে আপনাকে বিদায় জানাতে হচ্ছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো ক্রিকেট এবং ক্রীড়াঙ্গনের নানা খবরাখবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থই থাকুন।